আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। ঘরে এক অন্ধকার কোণে দেওয়ালের সাথে প্রায় মিশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। তার সর্বাঙ্গ বেতাসের মতো থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু জমছে ঠান্ডা ঘাম। অবশ্যই তীব্র আতঙ্কের কারণ নেহাত অমূলক নয়, বরং সেই ভয়াবহ কারণটি তার চোখের সামনে জ্বলজ্বল করছে। ঘর ঠিক মাঝখানে রাখা চামড়ার সোফার চরম আয়েসে গায়ে এলিয়ে বসে আছে ওয়াসিম। তার সামনে কাচের টি টেবিলের ওপর রাখা দুটো জগ, একটিতে কড়া গন্ধযুক্ত মদ আর অন্যটিতে টকটকে লাল গাঢ় টকটকা রক্ত। রক্তটা কোনো হতভাগ্য মানুষের নাকি কোনো বন্য পশুর, তা ভেবে তৃষ্ণার সিঁড়ি দাঁড়াবে এক শীতল স্রোত নেমে যায়। চরম নির্লিপ্ত ভঙ্গিতে ওয়াসিম মদ আর রক্ত একসাথে মিশাচ্ছে। তারপর এক অদ্ভুত পৈশাসিক তৃপ্তিতে গ্লাসের পর গ্লাসে সেই গাঢ় তরল গলার নিচে চালান করে দিচ্ছে। সেদিন তৃষ্ণার জ্ঞান হারানোর পর ভোরের দিকে যখন তার চোখ খোলে, বিছানায় সে নিজেকে একাই আবিষ্কার করে। ওয়াসিম তখন কোথায় উধাও হয়ে গিয়েছিল তা সে জানে না। আর আজ এই নিশীথে রাত দুটোর দিকে বাড়ি ফিরে সে মেতে উঠেছে এক বিভৎস উল্লাসে। কই যায়, কি করে, তৃষ্ণা বুঝে পায় না ওয়াসিমের জীবনের উদ্দেশ্যটা কি। কী যেন সে এসব করে। মানুষের জীবনে তো একটা উদ্দেশ্য থাকে। ওয়াসিমের জীবনটা কেমন জানি কোনো কিছুই ঠিক নেই। সব এলোমেলো বন্য পশুর মতো একটা জীবন পার করছে। নিজের পৈশাসিক তৃষ্ণা মেটানোর পর ধীরে সুস্থে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াসিম। ভারী পদশব্দ তুলে সে একটু একটু করে এগিয়ে আসে তৃষ্ণার দিকে। তার চোখ মুখে এক আদিম বন্যতা। তৃষ্ণা ঠিক সামনে এসে দাঁড়ায় সে। ঠোঁটে কোণে ঝুলছে এক চিলতে শীতল বাঁকা হাসি। হিমশীতল গলায় ওয়াসিম তৃষ্ণাকে বলে ওঠে, "কী রে, এত ভয় পাচ্ছিস কেন? আমার বউ হয়ে থাকার খুব শখ, তাই না? এবার বল, আমি যে একজন রক্তক্ষেকক, এই সত্যিটা জানার পরও কি তুই আমার সাথে থাকবি?" ভয় তৃষ্ণার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসছে। দৃষ্টি মেঝের দিকে নিস্তব্ধ রেখে নিজের অস্তিত্বকে আরো গুটিয়ে নিয়ে সে মিনমিন করে বলে ওঠে, "থাকবো। আপনি ছাড়া এই পৃথিবীতে আমাকে আশ্রয় দেওয়ার মতো যে আর কেউ নেই।" এটা বলতেই ওয়াসিমের তীক্ষ্ণ পাল্টা প্রশ্ন ধেয়ে আসে ঠিক তীরের মতো, "আর যদি কেউ থাকে তাহলে? বা থাকতো?" এই একটি প্রশ্নে তৃষ্ণার বুকের ভেতরটা শূন্য আছড়ে পড়ে। আতঙ্কে তার হৃৎপিণ্ড স্পন্দন থমকে যাওয়ার উপক্রম হয়। এখন সে কি উত্তর দেবে? প্রশ্নটা বড্ড জটিল। এক মারাত্মক মনস্তাত্ত্বিক গোলকধাঁধা। মাথা নিচু করেই কাঁপা কাঁপা গলায় ঢোক গিলে তৃষ্ণা বলে, "যদি থাকতো তাহলে বিষয়টা অন্যরকম হতো।" কথাটা শুনেই ওয়াসিম হাত বাড়িয়ে শক্ত করে তৃষ্ণার কোমর খাবলে ধরে। হ্যাঁচকা টানে তাকে একেবারে নিজের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। এতে তৃষ্ণার মনে হয় তার শ্বাসক্রম বন্ধ হয়ে আসছে। ইদানিং ওয়াসিমের এই অযাচিত স্পর্শগুলো তৃষ্ণাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলে দেয়। আগে তো অসীম ভুলেও তার দিকে ফিরে তাকাতো না, আর এখন হঠাৎ করে তার আচরণে অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। এই যে মাঝে মধ্যে তৃষ্ণাকে নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়া, তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকা, কিংবা বিতৃষ্ণায় ভরা কণ্ঠে হলেও দুটো কথা বলা, সব কিছু তৃষ্ণার কাছে ভীষণ অচেনা ঠেকে। ওয়াসিম এবার তৃষ্ণার কপালে নিজের কপাল ঠেকিয়ে অত্যন্ত ফিসফিসে বলে ওঠে, "কথা এড়িয়ে যাচ্ছিস? কথা কিন্তু এড়াতে পারবি না। বল, কি করতি?" তৃষ্ণা একদম নিশ্চুপ। তার মুখ দিয়ে কোনো কথা সরে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পাগলের ঘোড়ার মতো ধুকপুক করেছে। শরীরটা থরথর করে কাঁপতে শুরু করেছে তার। ওয়াসিমের উষ্ণ নিঃশ্বাসগুলো তৃষ্ণার অবয়বে আছড়ে পড়ছে, তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। অনেক কষ্টে নিজের শারীরিক ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে সে। তৃষ্ণাকে এভাবে নীরব থাকতে দেখে অসীমের হঠাৎ করে তৃষ্ণার কামিজের পেটের দিকটা টেনে ধরে বলে ওঠে, "দেখি পেটে কোনো দাগ পড়ল কি না?" ওয়াসিমের এমন অপ্রত্যাশিত আচরণ তৃষ্ণার ভয়ে ভীষণভাবে হকচকিয়ে ওঠে। ঘাবড়ে গিয়ে চট করে ওয়াসিমের হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, "না না, কিছু হয়নি।" তৃষ্ণার এমন বাধা দানে ওয়াসিমের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। দপ করে জ্বলে ওঠে তার রাগের আগুন। দাঁতে দাঁত চেপে সে বলে, "তুই কি আমাকে তোর পেটে দেখতে দিবি না? বাধা দিচ্ছিস কেন? আমার তো সব কিছু দেখার অধিকার আছে।" অধিকার শব্দটা শুনি তৃষ্ণার বুকের ভেতরে যেন দাউ দাউ করে জ্বলে ওঠে। যে মানুষটা কোনোদিন তাকে স্ত্রী হিসেবে সামান্যতম সম্মানটুকুও দেয়নি, সে আজ এসেছে অধিকার ফলাতে।
একজন নারীর কাছে তার আত্মসম্মান আর সম্ভ্রমের চেয়ে বড় কী বা হতে পারে। এতদিন ওয়াসিম নিজে খেয়ালখুশি যা ইচ্ছে তাই বলেছে, যা মনে চেয়েছে করেছে। তৃষ্ণা মুখ বুজে সব সয়ে নিয়েছে, একটি কথাও বলেনি। কিন্তু আজ ওয়াসিমের তার সম্মান নিয়ে টানাটানি করছে, অধিকার বুলি আওড়াচ্ছে, অথচ কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেয়নি। আজ আর তৃষ্ণা নিজেকে আটকে রাখতে পারল না। সোজা চোখ তুলে ওয়াসিমের চোখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, আপনি ঠিক কিসের অধিকারের কথা বলছেন? তৃষ্ণায় আতর্কিত আর ধারালো প্রশ্নে ওয়াসিমের আক্ষরিত অর্থেই তব্দ খেয়ে যায়। সত্যি তো, কিসের অধিকারের কথা বলছে সে? কার অধিকার? কিসের জন্য এই অধিকার? ওয়াসিমের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে এক প্রকার থতমত খেয়ে যায়। তবে নিজের এই অপ্রত্যাশিত অবস্থায় ঢাকতে আর প্রশ্ন দায় থেকে বাঁচতে সে হঠাৎ করে তৃষ্ণাকে সজোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিয়ে চরম অপক্যতার সুরে বলে ওঠে, আমার কাছ থেকে সর তুই, আর একদম আমার সামনে আসবি না, তুই একটা কুকুর। তৃষ্ণা ভালো করেই জানে ওয়াসিম এভাবে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাবে। ধাক্কা খেয়ে নিজেকে দ্রুত সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তৃষ্ণা। তারপর কঠিন স্বরে উত্তর দেয়, আমি যে কুকুর তা তো আপনি ভালো করেই জানেন, তাহলে এই কুকুরের কাছ থেকে আপনি কিছু আশা করতে আসেন কেন? তৃষ্ণা কথাটা তপ্ত সীসার মতো ওয়াসিমের গায়ে চ্যাট করে লাগে। তৃষ্ণার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দাঁত কামড়ে ওয়াসিম উচ্চারণ করে, তোর কাছ থেকে আমি কিছু আশা করি না। ওই দিন ডাকের মাথায় বেশি জোরে আঘাত করে দিয়েছিলাম, দাগ বসে দিয়েছিলাম, তাই শুধু দেখতে চেয়েছিলাম, বুঝলি জানোয়ারের বাচ্চা, আর কিছু না। কথাগুলো শুনে তৃষ্ণার ভেতরখানা অবর্ণীয় এক যন্ত্রণায় গুমড়ে যায়। মন চাইছে ডুকরে কেঁদে উঠতে, কিন্তু মানুষের মন তো অনেক কিছুই চায়। বাস্তবে কি তা সব কিছু পূরণ হয় না। তাই তৃষ্ণা মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে জানে অসীমের কথার বেশি উত্তর দিলে বা প্রতিবাদ করলে অসীম হয়তো গায়ে হাত তুলবে। সেই মার খাওয়ার ভয়ে তৃষ্ণার বুক ফাটল, আর্তনাদগুলো গলার কাছে চেপে রাখে। আরও অনেক কিছু বলতে চেয়েছিল, একটি শব্দ উচ্চারণ করে না। তৃষ্ণাকে এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অসীম আর কোনো কথা খুঁজে পায় না। হয়তো তার মন চাইছে আরও কিছু বলতে, কিন্তু কথা বাড়ানোর তো কোনো বাহানা বা প্রসঙ্গ দরকার, যা এই মুহূর্তে ওয়াসিমের কাছে নেই। তাই সে রাগে গজগজ করতে করতে হন করে ঘর থেকে বের হয়ে যায়। তৃষ্ণা তার যাওয়ার পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুক চিরে বের হয়ে আসে একটি দীর্ঘশ্বাস, আর সে মনে মনে নিজেকে বুঝাতে নিজেকেই শান্ত করে বলে ওঠে, আমার মতো এতিম আর অসহায় মানুষদের নিজস্ব কোনো আকাশ থাকে না, যেখানে মন খুলে একটু কাঁদা যায়। আমাদের অধিকার নেই দুঃখ বিলাস করার, অধিকার নেই লোকচক্ষুর সামনে চোখের জল ফেলার, হাজার কথার আঘাতেও টুঁ শব্দ করতে নেই। বুক ফেটে গেলেও কাউকে বলা বারণ। বুকের ভেতরে দগদগে ক্ষতগুলো সযত্নে লুকিয়ে রেখে সবার সাথে সবটা মানিয়ে নিয়ে শুধু নিঃশব্দে নিভৃত এক ছায়ের মতো আমাদের বেঁচে থাকতে হয়। আজ নির্বাচনের শেষ প্রচারণার দিন। দিনভর তুমুল ব্যস্ততা আর উত্তেজনার পর এখন উল্লাসের পালা। প্রচারণার সমস্ত ক্লান্তি ভুলে তৌসির আর তার বন্ধুরা হৈহুল্লো করতে করতে বাড়ি ফিরে শুরু হয় জমজমাট আড্ডা। আড্ডার মধ্যমণি হয়ে ওঠে বোতলের পর বোতল লাল পানি। এক একজন গলাধর করছে গ্লাসের পর গ্লাস। আর নাজিম ও মিনাজ তো মাত্রা ছাড়িয়ে একেবারে বেসামাল। আজ তৌসিরে কেউ ছাড় দিচ্ছে না। সে বারবার মাথা নেড়ে না করে, আপত্তি জানায়, কিন্তু কে শোনে কার কথা। সবাই মিলে জোর করে ধরে কয়েক ঢোক গিলিয়ে দেয় তাকে। আর ওই কয়েক ঢোকে পড়তেই তৌসিরের ভেতর সব জড়তা কেটে যায়, আগ্রহ জাদুর মতো বেড়ে যায়। যে তৌসির একটু আগে আপত্তি করছিল, সেই এখন এক জায়গায় বসে আস্ত 3 বোতল গিলে নেয়। এখন সবার নেশা একেবারে তুঙ্গে। নেশার ঘোরে কারো আর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, পা টলছে সবার। এর মাঝে রুদ্র হঠাৎ সব ভুলে পাগলের মতো নাচতে শুরু করে দেয়। রুদ্রকে দেখে তৌসির আর বসে থাকতে পারে না। সেও টলতে টলতে উঠে দাঁড়ায়, নাচে যোগ দেয়। গ্লাসে থাকা মদটুকু এক ঢোকে গিলে নিয়ে তৌসির দাঁড়িয়ে গিয়ে হঠাৎ গলা ছেড়ে গাইতে শুরু করে, ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে, আশির বেশি তুল্যগতি পড়বে গিয়ে খাদে। ধীরে ধীরে চালাও গাড়ি ইঞ্জিন ভালো রবে, আশির বেশি তুললে বেশি অ্যাক্সিডেন্ট হবে। 100 কিলো যাওয়ার পরে 100 কিলো, 100 কিলো যাওয়ার পরে রং চা খেয়ে আবার স্টার্ট দিবে। যত কোথাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে, যত কোথাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে। বিরতিহীনভাবে গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে গরম হয়ে,
মোবিল খাবে বেশি, বৃথিনভাবে গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে বন্ধ হয়ে, তৈল খাবে বেশি। গান গাইতে গাইতে আর পাগলাটে নাচতে নাচতে একদম শরীরে সব শক্তি ফুরিয়ে আসে তৌসিরের। নেশা আর ক্লান্তিতে শরীর আজ সোজা হয়ে থাকতে পারছে না। বাগান থেকে কোনো রকম হামাগুড়ি দিয়ে মাটিতে শুয়ে বসে টলতে টলতে সে শেষমেশে ঘরের ভেতর বসে। ওদিকে ঘরের ভেতরে নাজা আলমারি সব কাপড় বের করে গোছাতে ব্যস্ত। গত 2 দিন জ্বরে ভুগছে, বিছানায় পড়েছিল। জ্বর পুরোপুরি না কমলেও এখন বেশ অনেকটাই নিয়ন্ত্রণে। ঠিক তখন টলতে টলতে ঘরে প্রবেশ করে তৌসির। শব্দ পেয়ে নাজা পিছনে ঘুরে তাকায়। বিয়ের পর এই প্রথম তৌসিরের এমন বেসামাল অবস্থায় দেখেছে সে। এক হাতে মদের বোতল, চোখ দুটো হালকা লালচে হয়ে আছে, পরনে সাদা লুঙ্গিটা কোমরে গোছা, গায়ে কালো শার্টটা একেবারে এলোমেলো, আর চুলগুলো উস্কুক। অদ্ভুত ব্যাপার হলো, এই চরম মাতাল অবস্থাতেও এই পুরুষটাকে নাজার কাছে বড্ড মারাত্মক, একে ভয়াবহ রকমের আকর্ষণীয় বলে মনে হচ্ছে। মহাবৃষ্টিতের মতো কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকার পর নাজার ঘোর কাটে। সে বুঝতে পারে তৌসির অকণ্ঠ নেশা করে ফিরেছে। রাগে দাঁত কিরমির করে হাতের কাপড় বিছানায় ছুঁড়ে মারে নাজা। তারপর সোজা এগিয়ে যায় তৌসিরের দিকে। ক্ষিপ্ত বাঘিনীর মতো খপ করে তৌসিরের শার্টের কলার চেপে ধরে, দাঁতে দাঁত চেপে হিসিস করে ওঠে। আপনি নেশা করেছেন কোন সাহসে? তৌসির বিরক্ত হয়ে নাজার হাতটা নিজের গা থেকে ছাড়ানোর চেষ্টা করে। নেশার ঘরে সামনে দাঁড়ানো নাজাকে চিনতে পারে না, মনে করে কুটের কোনো মেয়ে, তাই বিরক্ত হয়ে ঝর্ণা কণ্ঠে বলে ওঠে, এই দৌড়ো মাগি স্যার, আমার বউ কই? আমার বউরে বলা আইতে, আমার কৈতরি কই? নিশা তালে তৌসির অন্য কোনো মেয়ে ভাবছে তাকে। এই কথা বুঝতে পেরে নাজার রাগ সপ্তমে চড়ে বসে। কলাটা আরও শক্ত করে ধরে সজোরে একটা ঝাঁকুনি দেয় নাজা, চিৎকার করে বলে, আমি তোর বউ, কয় বোতল খাইছিস শালা, যে নিজের বউকে চিনতে পারছিস না? গালিটা নাজা দিতে চায়নি, রাগের মাথায় মুখ ফসকে বের হয়ে গেছে। কিন্তু কথাটা শুনে তৌসির হাতের মদের বোতলটা একপাশে নামিয়ে রাখে। তারপর আচমকাই 2 হাতে নাজার কোমর শক্ত করে চেপে ধরে বলে, তুই আমার বউ, কিন্তু আমার বউ তো আমার সাথে এত ভালো আচরণ করতো না। তুই আমার কাছে কেমনে আইলি? নেশা টেশা করছিস নাকি? নিজে মদ গেলে এসে উল্টো নাজাকে নেশার কথা জিজ্ঞেস করে। অপমান আর রাগে নাজা ঠাস করে একটা চর বসিয়ে দেয় তৌসিরের গালে, আর রাগে কাঁপতে কাঁপতে বলে, বিহায়া নির্লজ্জ, যখনই দেখি মেনে নিয়েছি তখনই আসল রূপে চলে এসেছেন। থাকবো না আমি আপনার সাথে। কিন্তু জ্বর খেয়ে তৌসির কোনো ভাবান্ত হয় না, বরং সে নাজার কোমর আরও শক্ত করে নিজের দিকে টেনে নেয়। জোর করে নাজার গালে ঠোঁটে চুমু খেতে শুরু করে। মদের তীব্র বিশ্রী গন্ধে নাজার ভেতরটা গুলিয়ে আসতে চায়। কি বিচ্ছিরি গন্ধ! নাজা চোখমুখ কুঁচকে নেয়। চুমু খাওয়ার ফাঁকে তৌসির মাতাল গলায় বলে ওঠে, আমার সাথে থাকবি না তো কি তোর দাদার সাথে থাকবি? সাউর সাউর কথা কসকিতা লাগি, সিনালগিরি কমায়া কর। তুই আমার বউ, আমার সাথে থাকবি তুই? নাজা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তৌসির কাঁধে বুকে কিল ঘুষে মারতে থাকে। তাকে নিজে থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে রাগে কাঁপতে কাঁপতে বলে, সরুন আমার কাছ থেকে, সরুন। আপনাকে মেনে নেওয়াটাই আর আমার চরম ভুল ছিল। আপনি 1 নম্বর একটা জঘন্য লোক, মদ গাঁজা খান। সরুন বলছি আমার কাছ থেকে। কিন্তু তৌসির এক চুলো সরে না, উল্টো সে নাজাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে চাপটে ধরে। নাজার গলায় মুখ গুজে দিয়ে ঘোল লাগা গলায় বিড়বিড় করে বলে, একটু আদর করি না বউ? ও বউ, কই তরি গো? ও কই তরি? এমন করস কেন? আমি তো তোর জামাই, একটু চুমো দেই না? নাজার রাগে আর অপমানে ফেটে পড়ে চিৎকার করে ওঠে, না, দেবেন না চুমো, চাই না আমার এইসব নোংরা আদর। আমাকে ছাড়ুন, আমি এক্ষুনি বাড়ি যাব, থাকবো না আমি কোনো নেশাখোরের সাথে। তৌসির নাজার কোনো কথাতেই কর্ণপাত করে না। নেশার ঘরে আচ্ছন্ন সে। তৌসির এবার নিজের খেয়ালে নাজার কামিজের ভেতর দিয়ে ওর উদরে হাত বুলিয়ে দিতে দিতে মাতাল কণ্ঠে আধো আধো স্বরে বলে ওঠে, হ্যাঁ, একটা চুমু খাই তোমার পেটে? নাজার চরম বিরক্তিতে বুড়ো কুচকে সজরে তৌসির হাতটা ঝেড়ে সরিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় বলে, না, লাগবে না চুমু খাওয়া, হাত আর মুখ সামলে রাখুন। তৌসির তাও দমে না, নেশায় টলতে টলতে বলে, খাই না একটা চুমু? হো বউ, খাই না একটা চুমু? বললাম তো না, না মানে না। তৌসিরের মাতলামি আরও বেড়ে যায়। সে নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। তারপরে টলতে টলতে আবদারে সুরে বলে, হ্যাঁ, একটা চুমু খাইতে দে কই তরি, হ্যাঁ, একটা চুমু খাই। এবার তৌসির নাজার কোমর থেকে হাত সরিয়ে ওর 2 গাল আঁকড়ে ধরে। কোনো বাধা না মেনেই নাজার গালে, নাকে আর ঠোঁটের কিনারায় একের পর এক গাঢ় চুমু বসাতে থাকে। সাথে নেশায় জড়িত ললিত কণ্ঠে বিড়বিড় করে বলে, ও আমার সিনাল গো, তুই এত সুন্দর কেন? তোর এত মায়া লাগে কেন?
কথাগুলো বলতে বলতেই নিজে খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালটা নাজার শুভ্র তুষারকাঙ্ক্ষিত গালে ঘষতে থাকে। নাজার পক্ষে এই নোংরামি আর সহ্য করা সম্ভব হয় না। মেনে নেওয়ার সীমার পার হয়ে যায়। সে সজোরে ধাক্কা দিয়ে তৌসিরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর বিক্ষিপ্ত পায়ে খাটের পাশে রাখা টেবিলের দিকে তেড়ে যায়। সেখান থেকে কাঁচের গ্লাস ভর্তি পানি হাতে তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তৌসিরের দিকে। কিছু না ভেবেই গ্লাসের পুরো পানিটা সজোরে ছুঁড়ে মারে তৌসিরের মুখে। চলাৎ করে এক পলসা ঠান্ডা পানি চোখে মুখে লাগতেই তৌসির নেশার ঘোরটা কিছুটা কাটে। দু হাতে নাক মুখ আর কপাল ভেজা চুলগুলো মুছতে মুছতে চরম বিরক্তিতে চেঁচিয়ে ওঠে, কোন মাগির বলে পানি মারল রে, এই বাইনসুদের হালা। চোখ মুখ মুছে সামনে তাকাতেই তৌসির বুকটা ছ্যাদ করে ওঠে। চমকে দিয়ে 2 কদম পিছিয়ে যায় সে। বুঝতে পারে আজ কপালে দুর্ভোগ আছে। সামনে সাক্ষাৎ রুদ্ররূপে ধারণ করে দাঁড়িয়ে আছে নাঝা। তাই তীক্ষ্ণ রাগী দৃষ্টি তৌসিরকে ভস্ম করে দিতে চাইছে। রাগের তীব্রতায় নাঝার নাকে ডগা পর্যন্ত লালচে হয়ে আছে। নাঝার এই প্রলঙ্কারী রূপ দেখে তৌসির ভেতরে সব মাতলামি উড়ে যেতে শুরু করে। ক্যাঞ্চি আজ নেশা করতে গিয়েছিল, সেই আফসোস মনটা তার ভরে ওঠে। নাজা তো আজকে তাকে কাঁচা চিবিয়ে খাবে। মাতাল অবস্থায় সে কী উল্টোপাল্টা করেছে কে জানে। নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে করতে তৌসির মনে মনে ডাকে, আল্লাহ আমি ভালো হইয়া সামু, আজকের মতো আমার বাঁচাইয়া দাও। নাজা ধীর পায়ে তৌসির দিকে এগিয়ে আসে, তবে ওর একেবারে কাছে যায় না। পাশ কাটে গিয়ে ঠাস করে শব্দ করে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর ফিরে এসে একেবারে তৌসির মুখোমুখি দাঁড়ায়, বুকে দুহাত গুছিয়ে। ধ্বংস করে দেওয়ার মতো রাগি চোখে তৌসির মুখ পানে তাকিয়ে থাকে সে। তৌসির আমতা আমতা করে নিজের মাথায় হাত বোলায়। নার্ভাস ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে তাকাতে বলে, আমাদেরকে এমনি তাকাইতোস কেন? হই একটু চাচারা ধৈর্য খাওয়াইয়া দিচ্ছে আর কি। এই কথা শুনে নাজার রাগের পারদ আরও চড়ে যায়। হাত বাড়ি শক্ত করে তৌসির পাঞ্জাবের কলার চেপে ধরে সজোরে একটা ঝাঁকুনি দেয়। রসকসহীন কণ্ঠে ফেটে পড়ে, চাচারা মরতে বললে আপনি মরে যাবেন? মেনে নিয়েছি বলে একেবারে ঘাড়ে উঠে বসবেন, যখন যা ইচ্ছা তাই করবেন, আমি থাকবো না আপনার সাথে। নাজার এই কথাগুলো তৌসিরের মুখের রেখাগুলো বদলে যায়। সে শান্তভাবে নাজার দুগালে হাত রাখে। নাজার সবুজ চোখের গভীরতায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু অথচ গম্ভীর গলায় বলে, আমি ছাড়া তোর গতি আছে? আমি ছাড়া তুই কার কাছে থাকবি? এই ছোটোখাটো বিষয় নিয়ে এমন কথা কবি না বলে দিলাম। ভূতা ফাটাই এলামও কিন্তু ভুল হয়ে গেছে, একটু খাইয়া নিছি, এতে ছাড়ার কথা কাজ কান। 2টা মাইরা নিস, ভুল হইলে 2 সাইডটা মাইরা নিস, তাও এসব কথা কইস না। কলিজা হু হু করে কেঁপে ওড়ে এই কথা শুনলে। নাজা সহজরে তৌসির হাত সরিয়ে দেয়, কলার ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে হিসেস করে বলে ওঠে, আসল রূপে এখন বের হচ্ছে। আজ নেশা করে এসেছেন, কাল গাঁজা খেয়ে আসবেন, এসে মারধর করবেন, পশু নারী নিয়ে আসবেন। ব্যাস। নাজার কিছু বলার আগে তৌসিরকে থামিয়ে দেয়। তার স্বর একেবারে বেশ কঠোর, এই তুই তো সামলা, যা ইচ্ছা কইয়ে নে, কিন্তু আমার লাগে কোনো মাইয়া জুড়িস না। মাগি বেশ পুরুষ এই তৌসির শিকদার না। তৌসির কণ্ঠে কর্দম ভাষা আর বিষাদ কুলুষতা নাজার সমস্ত সত্তা কালোকুটো বিষয়ের মতো এক অসহ্য তিক্ততায় ছড়িয়ে দেয়। নাজা এই নোংরামি আর সহ্য করতে পারে না। চরম অবজ্ঞতায় 2 হাতে জোরে ধাক্কা দেয় তৌসিরের কাঁধে। শিরায় শিরায় বয়ে চলেছে শিহরণ। সে বলে ওঠে, আপনি আমার কাছ থেকে সরুন, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি আমার সব আশা পানি ঢেলে দিয়েছেন। আমি ভেবেছিলাম সব ভুলে একটা সুন্দর জীবন আপনার সাথে শুরু করব, আর আপনি এসব করে বেড়াচ্ছেন। নাজার এমন বাঁধ ভাঙা রাগ দেখে তৌসিরকে শান্ত করার জন্য শক্ত করে ওর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। আকুল স্বরে বলে, নাজা আমি নেশাখোর না, বুঝছিস না কেন? ওরা আমারে জোর করে খাওয়াইয়া দিছে। আর খামো না, কসম আর খামো না। তোর যখন এত অসুবিধা তাইলে আর খাইতাম না এই শাওয়ার কালা পানি। নাজা তীব্র অভিমানে ফুঁসে ওঠে, না খান, যান আরও খান। আমি কি যে আমার কথা শুনবেন? এতদিন ধরে কিছু বলছি না বলে একেবারে মাথায় চড়ে বসেছেন। শুনে রাখুন, আমি আপনার উপর নির্ভরশীল হওয়ার মতো মেয়ে নই। আমি তালুকদারের রক্ত, সেই ভালো করেই নিজে মনে রাখবেন। বেশি তেড়িবেড়ি করলে চলে যাব, থাকবো না এক মুহূর্ত। 2 চোখে যেদিকে যাই সেদিকে চলে যাব, কিন্তু আপনার সাথে আর না। নাজার এই প্রচণ্ড রাগ কোনোভাবেই তৌসির আজ সামলাতে পারছে না। অনেকদিন হলে ঠিকই সামলে নিত, কিন্তু আজ নেশার ঘরে সে নিজেই কাবু। তবে নাজা বারবার এই ছেড়ে যাওয়া চলে যাওয়ার হুমকি তৌসির এবার ভীষণ রাগ হতে থাকে। একটু কিছু হলেই থাকবো না আপনার সাথে, চলে যাব, এই কথাগুলো ওর সহ্য হয় না। তৌসির 2 হাতে নাজাকে শক্ত করে ধরে
একটা ঝাঁকুনি দিয়ে রাগে আর জেদে বলে ওঠে, তুই থাকবি না আমার আজকের লাইকা? তু তো ফাড়াইনি মো আর একবার এইটা কইলে। বললাম তো ভুল হয়ে গেছে আমার, আর খামু না, জীবনেও খামু না। তৌসির সাথে আর কোনো কথা বাড়াতে চায় না নাঝা। এখন কথা বললে কথা কেবল বাড়বি, তাই একদম চুপ মেরে যায় সে। নিজের কোমর থেকে তৌসির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। একটা শীতল দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে, যা ইচ্ছে করুন, আর কিছু বলবো না আমি আপনাকে। আপনার জীবন, আপনার যা ইচ্ছা করুন। আপাতত আমাকে একটু ছাড়ুন, আমার কাজ করব। নাজার এমন হঠাৎ শান্ত হয়ে যাওয়া দেখে তৌসির শব্দ করে হেসে ওঠে। অর্ধেকে তাকিয়ে বলে, শেষ? ঝগড়ার এনার্জি শেষ? আর একটু কর, এত রাগ ভেতরে পুষে রাখিস না। রাগের দাহে ফাইটা যাবি তুই, তালুকদারের মাইয়া। বলিস না কেন? আমার কিছু বলবি? অবশ্যই বলবি, 100 বার 100টা কথা কবি। আমি তোর জামাই, আমারে তুই জুতা দিয়ে যদি মারস তাও আমি সয়ে নিমু, কিন্তু তুই একবারে কথা শুরুতে সেরে যাওয়ার কথা কস, এটা তো আমি মাইনে নিতে পারি না। আমারে মার, পা থেকে জুতা খুললে আমার গালে বাড়ি মার। দোষ করছি আমি, আমারে মার, তাও আমার সাথে থাক। কথাগুলো শুনে নাজের ভেতরটা কিছুটা শান্ত হয়। এক দৃষ্টিতে ভাবলেশীন চোখে তাকিয়ে থাকে তৌসির মুখে দেখে, তারপর ধীরে হাতে তৌসির গাল স্পর্শ করে। এক বুক অনুনয় নিয়ে বলে ওঠে, আপনি তো খারাপ কাজ কেন করেন? একটু তো ভালো হতে পারেন। তৌসির কথাটা শুনে এক চিলতে মেঘে হাসে। নাজা হাতটা নিজে হাতের মুঠে পুড়ে নিয়ে আলতো করে চুমু খায়, তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, দুনিয়ায় ভালো খারাপ বলতে কিছু হয় না। যার সাগুয়া তেল মাইরা চলবা তার কাছে ভালা, আর যার চলবা না তার কাছে খারাপ। কথা এইটাই। এমন একটা নরম মুহূর্তে তৌসির মুখে এমন কথা শুনে নাজা মেজাজ আবার চড়ে যায়। একটু আগে শান্ত হয়েছিল সে, এখন রাগটা দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে। রাগে তৌসিরকে ঝাট্টা দিয়ে সরিয়ে দেয় নাজা। তীক্ষ্ণ গলায় বলে, শোন আমার কাছ থেকে, শোন বলছি, একটা অসভ্য লোক আপনি, কোনো ভালো কথারই যোগ্য নন। কিন্তু তৌসিরকে এত সহজে ছাড়ার পাত্র? সেই হেয়ালে নাজাকে কোলে তুলে নিয়ে আদরে গলায় বলে, আর করবো না, একবারের মতো সাইডে দে কই তোরই। নাজা অভিমানে অন্যদিকে মুখ ফুরে উদাসীন কণ্ঠে বলে, আমি কাউকে ছাড়ছিও না ধরছিও না, যার ইচ্ছা হচ্ছে করতে পারেন। আমি কি, আমার কথা কার কি এসে যায়? তৌসির কোনো জবাব না দিয়ে নাজাকে এনে বিছানায় শুয়ে দেয়। নিজের গায়ে ভেজা পাঞ্জাবিটা খুলে সযত্নে নিচে রাখে। এবার ঘরের লাইটটা অফ করে দিয়ে এসে সোজা নাজাকে বুকের সাথে মিশিয়ে রাখে। নাজার বিরক্তিতে নাকমুখ কুচকে অভিযোগের সুরে বলে, নিজের বস্তার মতো শরীর নিয়ে আমার ওপর শোবেন না তো, আপনার ভার নিতে কষ্ট হয় আমার। একথা শুনে তৌসির নিজের শরীরের পুরো ভার না দিয়ে কিছুটা সরে আসে। অর্ধেক ভার নাজার ওপর ছেড়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রাখে ওর শরীরটা। না যাওয়ার বাধা দেয় না। অবচেতনভাবে তৌসির চুলে হাত বুলিয়ে দিতে থাকে। নাজা হঠাৎ শান্ত গলায় বলে, আব্বা ফোন করেছিল। তৌসির চোখ বুজে জিজ্ঞেস করে, কি বলল? বাড়ি যেতে বলল, কয়দিন থেকে আসতে বলল। তৌসির সাথে সাথে কড়া গলায় বলে ওঠে, না, তোমার বাড়ি যাই দিতাম না। নাজা বুড়ো কুচকে আসে। সে পাল্টা প্রশ্ন করে, কেন সম্ভব না? বিয়ে করেছে বলে একেবারে কিনে নিয়েছেন নাকি? কথাটা শুনে তৌসির নাজার বুক থেকে মুখ তোলে সরাসরি নাজার চোখের দিকে তাকিয়ে বলে, বাড়ি গেলে তোমার ওই নোবেল জয়ী গাদ্দার বাপ চাচা তোমার যদি আর ফেরত না দেয়, কোনো বিশ্বাস নাই? খানকির দ্বারা সবগুলো। নিজের বাবার নামে এমন জঘন্য কথা শুনে নাজা আর চুপ থাকতে পারে না। সজরে তৌসিরের মাথায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে দাঁত চেপে রাগি গলায় বলে, আমার বাপ চাচার দোষের ঠ্যাং ধরে সবসময় কথা না বলে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না? তারপর খেয়ে তৌসির দমে যায় না, বরং তার স্বর আরও তিক্ত হয়ে ওঠে। যদি পারতাম নসিনাল, তার ইরানের কয়েকটা মিসাইল তোর ওই নোবেলপ্রাপ্ত গাদ্দার বাপ চাচার পেছন দিয়ে ভৈরা দিতাম। এই চূড়ান্ত অশ্লীল কথাটা নাজার রাগ যেমন সপ্তমে চড়ে যায়। লোকটা যা মন চায় তাই বলে দিচ্ছে, সবসময় বেশি বেশি বলে ফেলে। প্রচণ্ড ক্ষেপে তৌসিরের নিজের উপর থেকে সরানোর জন্য সজোরে ধাক্কা দিতে দিতে ফুসতে ফুসতে বলে, আমার উপর থেকে সরুন আপনি। আমার বুকে মুখ গুজিয়ে আবার আমার বাপ চাচার নামে বদনাম করেন? কত বড় সাহস আপনার! সাহসে দেখছস কি? সরতাম না আমি, তোর বুকেই ঘুমামো আজ। নাজা বুঝতে পারে এই একগুড়ো পুরুষকে রাগ দেখে কোনো লাভ নেই। নিজের সর্বোচ্চ শক্তি দিয়েও তাকে একচল পরিমাণ সরাতে পারে না সে। তাই একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ শুয়ে থাকে। এই নিয়ে সকাল না হয় ঝগড়া করা যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, ঝগড়াটা আপাতত তোলাই থাকুক। নাজাকে হঠাৎ এমন চুপ মেরে যেতে দেখে তৌসির অন্ধকারে ফিসফিস করে ডাকে, কই তোরি? জি, একটা কথা কই, শুনবা?
না, আমি তো কালা, কানে শুনতে পাই না, শুনবো কি করে? এই শুনে তৌসির স্বভাবস্বরূপ খিস্তি আওড়ে বলে, তোমার সাউয়া সুন্দর করে এটা কথা কইতাম, কইবার দিলা না? নাজা বিরক্ত হয়ে একটু নরম হয়ে বলে, কি বলবেন বলুন। তৌসির এবার আরো শক্ত করে নাজাকে নিজে 2 হাতে বেড়া জালে আটকে নেয়। নাজার বুক মাজারে মাথা গুজে মুচকি এসে বলে, কই তোরি, আমার সর্বসুখ শুধু তোমার মাঝেই। কথাটা শুনে নাজার ঠোঁটের কোণে একে চিলতে হাসি ফুটে ওঠে। যদি কেন জানি কথাটা তার কাছে পুরোপুরি সত্যি মনে হয় না, বড্ড কৃত্রিম ঠেকে। তবু সে আলতো হাতে তৌসির চুল বিলি কেটে দিতে দিতে শান্ত স্বরে বলে, ঘুমিয়ে পড়ুন, আজ রাতে কিন্তু আমি আপনাকে কিছু দিতে পারবো না, একদম আশা করবেন না। তৌসির অন্ধকারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত গলায় বলে, সমস্যা নাই। তৌসির ধীরে ধীরে চোখ বুঝে নেয়, কিন্তু নাজার চোখে ঘুম নেই। মনের ভেতর এমন উথাল পাতাল অশান্তি থাকলে ঘুম কার বা আসে? মন আর মস্তিষ্ক আজ বড্ড ক্লান্ত, আর নিতে পারছে না সে। নিজের ভাবনা, নিজের চাওয়া সব একাকার হয়ে গুলিয়ে যাচ্ছে তার। এমন একটা প্রত্যাখ্যানের প্রেরণের পর নাজার দুচোখ যখন সবে একটু বুঝে আসে, ঠিক তখন পুষ্পর নম্বর থেকে ফোনে একটি মেসেজ ঢোকে। স্ক্রিনে ফুটে ওঠে, যে আমার বুকে শীত হইয়া শুইয়া না থাইকা তাড়াতাড়ি নিচে আয়, এসে দেখা যা কি হইতাছে। মেসেজটা পড়ে নাজার ফোনটা আগের জায়গায় রেখে দেয়। তারপর তৌসিরকে আলতো করে পাশে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, একটু উঠুন তো, আমি পানি খাবো। তৌসির ঘুম চোখে মেলতে পারছে না। আধা জাগৃত ঘুম জড়ানো গলায় সে বলে ওঠে, আমি আইনা দিমু গিয়া। নাজা ওর মাথার নিচে বালিশটা ঠিক করে এগিয়ে দেয়। এরপর বিছানা থেকে নামতে নামতে বলে, না, আপনি উঠতে হবে না, আমি নিয়ে আসছি। এই বলে পানির খালি চোখটা হাতে তুলে নেয় নাজা। তারপর মাথায় ওড়না ভালো করে টেনে দিয়ে পা বাড়ায় ঘরের বাইরে। ঘর থেকে বেরিয়ে করিডোর এসে দাঁড়াতেই চোখ আটকে যায় নিচের দিকে। সদর দরজা দিয়ে বিবিজান স্তন্যপানে বেরিয়ে যাচ্ছে। তার হাতে একটি বড় হাঁড়ি, যাতে রাখা কাঁচা গরুর মাংস আর পিঠে। আজ বাড়িতে বেশ ঘটা করে পিঠে তৈরি হয়েছে। নাজা হাত লাগিয়েছিল কাজে। এক এক পদের প্রায় 100 খানেক করে পিঠা বানানো হয়েছে। তখন নাজা দেখেছিল বিবিজান অনেকগুলো পিঠা নিজ হাতে একটা হাঁড়িতে তুলে আলাদা করে রাখছে। তখন মনে করেছিল হয়তো এমনিই রাখছে, কিন্তু এখন তো দেখছে ভিন্ন চিত্র। এই মহিলা এত রাতে এসব নিয়ে কোথায় যাচ্ছে? তীব্র এক কৌতূহল ভেতর থেকে কুকুর কুকুরে খাচ্ছে নাজাকে। সেই কৌতূহল বলেই আগুপিছু কোনো কিছু না ভেবে দ্রুত পায়ে নিচে নেমে আসে। খোলা সদর দরজার গোলে নিঃশব্দে সেও হাঁটতে শুরু করে বিবিজানের পিছু পিছু। বিবিজান সোজা গিয়ে থামে উঠোনের ওই কদম গাছের নিচে। নাজা তার থেকে কিছুটা দূরে অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে তার কাণ্ডকারখানা লক্ষ্য করে। এই মহিলা এত রাতে এসব কি করছে? নাজা দেখতে পায় বিবিজান গাছের নিচে হাঁড়িটা নামিয়ে রেখে বিড়বিড় করে কি যেন পড়ছে। কি বলছেন তিনি তাও তো দূর থেকে স্পষ্ট শোনা যায় না। তারপরক্ষণে যা ঘটে তা দেখে নাজা রক্ত হিম হয়ে আসে। সে স্পষ্ট দেখে বিবিজানের পড়া শেষ হতেই হাঁড়িটা শূন্য ভাসতে শুরু করে আর অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে নাজার বিস্ময় ভয় একদম স্থির হয়ে পড়ে। থরথর করে কাঁপতে থাকে হাত পা। এই মহিলা কাকে এসব দিচ্ছে? হঠাৎ বিবিজান হয়তো মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে পেছনে ফিরে তাকান, কিন্তু না, কেউ কোথাও নেই। এদিকে নাজা যে জায়গায় দাঁড়িয়েছিল, চোখের পলকে সেখান থেকে তাকে আরেকটা গাছের আড়ালে টেনে আসে পুষ্প। শক্ত করে চেপে ধরে নাজার মুখ। ভয়ে আতঙ্কে নাজা ঠিক মতো দম ফেলতে পারছে না। পুষ্প নাজার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, একদম চুপ, তাড়াতাড়ি বাড়ির ভিতরে আয়। পুষ্প তাড়াতাড়ি করে নাজার হাত চেপে ধরে, কাউকে কিছু বুঝতে না দিয়ে অত্যন্ত সাবধানে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিয়ে আসে বাড়ির ভেতরে অন্ধকার রান্নাঘরটায়। রান্নাঘরে ঢুকেই সজোরে পুষ্পর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় নাজা। চোখ মুখে চরম বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা তোমার? আমাকে পুরোটা দেখতে দিলে না কেন? নাজার এমন নির্লিপ্ত নির্বিকার আচরণে পুষ্পের মাথার রক্ত টকবক করে ফুটতে শুরু করে। রাগে হিতের জ্ঞান শূন্য হয়ে খপ করে নাজার খোপা ধরে বসে। নিজের মুখটা নাজার কানের কাছে নিয়ে গিয়ে হিসেস করে বলে ওঠে, আস্তে কথা বল, কি দেখবি? যা দেখেছিস দেখলি, ওরা জিন পালে, বুঝতিস তুই? তুই যে জীবনটা নিজে থেকে বেছে নিচ্ছিস, সেখানে ধ্বংস ছাড়া আর কিছু নেই। খোপা থেকে পুষ্পর হাতটা এক ঝটকায় সরিয়ে দেয় নাজা। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, তো তাতে তোমার কি? ওরা যেমনই হোক, তৌসির তো এমন নয়, আমি ওর সাথে থাকবো। তৌসির প্রতি নাজার এই অন্ধ টান দেখে পুষ্প রাগ দ্বিগুণ হয়ে যায়।
চোখ মুখ অবিশ্বাস আর ক্ষোভ নিয়ে সে বলে, তুই এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছিলিস? সব ভুলে গেছিস? আর এখন কি না এদের সাথেই রঙ্গলীলায় ভুগছিস? পুষ্পর কথাগুলো শুনে নাজিয়া কয়েক মুহূর্তে একেবারে নিশ্চুপ হয়ে এক দৃষ্টিতে পুষ্পর চোখের দিকে তাকিয়ে থাকে। মুহূর্তের মাঝে নাজিয়া মুখের রেখাগুলো বদলাতে শুরু করে। সেখানে ভর করে এক অদ্ভুত কঠিনতা। ঠোঁটে কোনো এক চিলতে শীতল ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তোলে সে। এরপর নিজের ডান হাতের 4টা আঙ্গুল পুষ্পের চোখের সামনে তুলে ধরে গুনতে শুরু করে। 1, 2, 3, 4। ওরা আমার 4জন চাচাকে নির্মমভাবে মেরেছে। এটা আমি কি করে ভুলবো? ওই জানোয়ারগুলোর জন্য তো আমার ফুপি নিজের শরীরের চামড়া নিজে ছিঁড়ে তিল তিল করে মরছিল। ওদের জন্য আমার পরিবার বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। মৃত্যুর খুব কাছ থেকে দেখেছে মৃত্যু কী জিনিস। ওরা আমার ছোট্ট ইয়ারাকে জিন দিয়ে দিনের পর দিন ভোগ করাচ্ছে। আমি কি করে সব ভুলে যাব? আমি কি বোকা নাকি পাগল হয়ে গেছি বলতে তোমার মনে হয়? ওরা আমাদের সাথে কী না করেছে বলো? নাচা কণ্ঠে চাপা আয়তনাথ ভয়াবহ অতীতগুলো কথা শুনে পুষ্প পাথর হয়ে যায়। আর মুখ থেকে কোনো কথা সরে আসে না। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে পুষ্প অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, সব যদি মনেই থাকে তাহলে তুই ওর সাথে এত মাখামাখি কেন করছিস? নাচ এবার কাজ জাগে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, করছি কারণ আমার ইচ্ছে করছে তাই। তাতে তোমার কি? আমার যখন যা ইচ্ছা হবে আমি এখান থেকে তাই করব। আমি আর কারো কথায় বা কারো পরামর্শে চলি না। আমার যখন যা মন চাইবে করব। আমার নিজের জীবন তো বলতে গেলে একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন আর মৃত্যুরও ভয় নেই আমার। নাজের মুখে এমন বেপরোয়া কথা শুনে পুষ্প তাজ্জব বনে যায়। এই মেয়েটা আসলে কি বলছে? সে কি শত্রুপক্ষে নাকি নিজের পরিবারের পক্ষে? পুষ্প হিসাব মেলাতে পারছে না। হঠাৎ একটা সন্দেহ উকি দেয় তার মনে। পুষ্প তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, নমি আপু তো বলেছিল তোদের মধ্যে কোনো ফিজিক্যাল সম্পর্ক নেই, এখনো কি নেই? পুষ্পের চোখের দিকে সরাসরি তাকিয়ে কোনো ধরনের সংকোচ বা বিকাশ ছাড়াই নাজা উত্তর দেয়, আছে। তুমি যেদিন এই বাড়িতে এসেছ ঠিক সেদিন থেকেই হয়েছে। কথাটা কানে যেতে পুষ্পের মাথার শিরে দপদপ করে জ্বলে ওঠে। অবশেষ তার চোখ বড় বড় হয়ে আসে। পুষ্প জানতে চায়, তোকে নিজে থেকে অনুমতি দিয়েছিলি না কেউ জোর করেছিল তোর ওপর? সে এখন নির্লিপ্ত কণ্ঠে নাজা আবার জবাব দেয়, আমি নিজেই অনুমতি দিয়েছি। আর সহ্য করতে পারে না পুষ্প। রাগে ক্ষোভে নাজা থুতনি শক্ত করে চেপে ধরে গলাস্বর খাদে নামিয়ে বলে, এই মাগি, নিজেকে যখন বাঁচাতে পারতি তাহলে অনুমতি কেন দিলি? আর কয়েকটি দিন অন্তত দেখতে পারতি না? নিজের সবটুকু এইভাবে বিলিয়ে দিয়ে নিজেকে ক্ষয় করে দিলি কেন? নাজা পুষ্পের হাত থেকে নিজের মুখটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে চোখের দৃষ্টির শূন্যতা আর অহংকার মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি তো আগেই বলেছি আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। দিনের পর দিন একজন পুরুষের বুকে পড়ে থাকতে থাকতে আমার নারী মন নিজেকে সামলাতে পারেনি, তাই আমি সঁপে দিয়েছি নিজের ওর হাতে। আর এতে আমার যথেষ্ট স্যাটিসফাইড হয়েছি। এর জন্য আমার মনে বিন্দুমাত্র কোনো দুঃখ বা আফসোস নেই। নাজের মুখে এমন নির্লিপ্ত নির্লজ্জের মতো কথা শুনে পুষ্প দাঁতে দাঁত কিরমির করে ঘৃণায় মুখ কুচকে বলে ওঠে, স্যাটিসফাই হয়েছিস? ওয়াও, এতটা নির্লজ্জ কী করে হয়ে গেলি তুই? নাজে কোনো ভ্রুক্ষেপ নেই, আগের মতো করে বলে, আমি এমনই। আর একজন পুরুষের বুকে দিনের পর দিন পড়ে আছি, আর তার প্রতি আমার কোনো আকর্ষণ কাজ করবে না। তাই হয় আমি এখন যা ইচ্ছে তাই করব। আমি এই সংসারে থাকবো। তুমি তোমার ভাইকে গিয়ে পরিষ্কার করে বলে দিও আমি এখানে থাকবো। কয়দিন পর আমরা একটা বেবিও নেব। ওরা তো আমাকে এই বাড়িতে পাঠিয়েছিল মরতে, তাই না? ঠিক আছে, আমি এখন মরবো। আমার লাশ বের হবে এই বাড়ি থেকে, কিন্তু তার আগে আমি আর কোথাও ফিরবো না। কথাগুলো ছুড়ে দিয়ে পুষ্পকে একরমক ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে নাজা। ঠিক তখনই পেছন থেকে পুষ্প তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে, লুইসান কিন্তু বেঁচে আছে, ও মরেনি। ইকরাবার তাল্লা হয়তো তোকে হারিয়েছে, কিন্তু লুইসান কিছুতেই তোকে হারাবে না। কথাগুলো কানে পৌঁছাতে পাথর মতো থমকে যায় নাচার পা। লুইসান বেঁচে আছে, কিন্তু তৌসির তো ওরই চোখের সামনে ওকে জ্যান্ত কবর দিয়েছিল। তাহলে সে কী করে ফিরে আসবে? প্রবল বিস্ময় আর অভাবনীয় ধাক্কা বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে নাঝার। তবে নিজের এই তীব্র স্নায়ুচাপ বিন্দুর পরিমাণও প্রকাশ করে না সে, বরং খুব শান্ত ভঙ্গিতে ঘাড় ঘুরে পুষ্পের দিকে তাকায়। ঠোঁটে কোণে এক চিলতে তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে ওর চোখে চোখ রেখে কঠিন স্বরে বলে, ওকে গিয়ে বলিও ক্ষমতা থাকলে আমার একটা লোম পর্যন্ত ছুঁয়ে দেখতে। আমি এখন একটা ভয়ঙ্কর বাঘের ডেরায় বন্দি তৌসি শিকদারের বুকে। বুঝতে পারছো তুমি? তৌসি শিকদার আস্ত একটা মানুষরূপী পশু। নিজের স্বার্থ আর নিজের চাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। তাই নিজের ভালো চাইলে এখান থেকে সাবধান হও।